রেকর্ড শুরু আমার ওখানে কি করতেছিল এটা দেখি না আসসালামু আলাইকুম। আমি রিজা পারভিন, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, আদর্শ মহাবিদ্যালয়, দিনাজপুর। আদর্শ মহাবিদ্যালয় অনলাইন ক্লাসে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স তৃতীয় বর্ষের ছাত্রছাত্রীদের আজকের ক্লাসে আমি আমন্ত্রণ জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো। করোনা মহাকালীন সংকটের সময় তোমাদের পড়াশোনাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রাষ্ট্রবিজ্ঞান বিভাগ তাদের কার্যক্রম শুরু করেছে এবং এর পরিক্রমায় তোমাদের ক্লাসের আয়োজন করা হয়েছে। আমি আশা করি তোমরা আদর্শ মহাবিদ্যালয়ের ক্লাসরুম সাথে সংযুক্ত থাকবে এবং আমাদের ক্লাসগুলো নিয়মিত পর্যবেক্ষণ করবে। তাহলে তোমাদের ক্লাসের ঘাটতি অনেকটা কমে আসবে। আমি রাষ্ট্রবিজ্ঞান বিভাগে অনার্স তৃতীয় বর্ষে তোমাদের যে বিষয়টা অধ্যয়ন করে তা হচ্ছে গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যান। গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যানের যে বিষয়বস্তুটা আজকে আমি তোমাদের অধ্যয়ন করাবো তা হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা। পরিসংখ্যানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা। পরিসংখ্যানকে সুন্দরভাবে বুঝতে হলে এবং এই পরিসংখ্যানের অন্তর্ভুক্ত অঙ্কগুলোকে সুন্দরভাবে করতে হলে অবশ্যই কেন্দ্রীয় প্রবণতা সম্পর্কে তোমাদের জানতে হবে। বলা হয়ে থাকে কেন্দ্রীয় প্রবণতা হচ্ছে পরিসংখ্যানের প্রাণ। এবার আসবো আমরা কেন্দ্রীয় প্রবণতা বলতে কি বোঝায়। কোন নিবেশনের তথ্য মানগুলো একটি সাধারণ বিন্দুর দিকে পঞ্জীভূত হতে চায়। এই বিন্দুটি নিবেশনের কেন্দ্রে অবস্থান করে। গণসংখ্যা বিন্যাসের রাশিগুলো একটি অন্যটি হতে ভিন্ন হলেও তাদের বৈশিষ্ট্যগত কারণে সংখ্যাগুলো একটি কেন্দ্রীয় বিন্দুর প্রতি অধিক ঝোঁক বিদ্যমান থাকে। সংখ্যা রাশির এই ঝোঁককে কেন্দ্রীয় প্রবণতা বলে। সাধারণত একটা বৃত্তের সামনে আমরা তা তুলে ধরেছি এবং এই বৃত্তটাকে খণ্ডন করলে আমরা পাই অভিন্যস্ত তথ্যসমূহকে গণসংখ্যা নিবেশনে সন্নিবেশিত করলে দেখা যায় যে তথ্যগুলো একটি কেন্দ্রের দিকে ঘনীভূত হতে চায়। তথ্যগুলো কেন্দ্রে ঘনীভূত হবার এইরূপ প্রবণতাকেই কেন্দ্রীয় প্রবণতা বলে। কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ সমূহ। কেন্দ্রীয় প্রবণতা পরিমাপকে সাধারণত তিনটি ভাগে বিভক্ত করা হয়, যেমন গড়, মধ্যমা, প্রচুরক। আজকে আমি তোমাদেরকে শুধুমাত্র গড় বা গাণিতিক গড় সম্পর্কে আলোচনা করব। গাণিতিক গড়। গাণিতিক গড় বলতে কি বোঝায়? গাণিতিক গড় বলতে তথ্য সারির যোজিত গড়কে বুঝিয়ে থাকে, অর্থাৎ তথ্য সারির সকল সংখ্যা মানের যোগফলকে তথ্যসমূহের সংখ্যা দ্বারা ভাগ করলে যে সংখ্যা মান পাওয়া যায় তাকে গাণিতিক গড় বা যোজিত গড় বলা হয়। রাশিগুলোকে পরিগণনার মাধ্যমে ইহা নির্ণয় করা হয়। গাণিতিক গড় নির্ণয়ের সূত্র। সাধারণত চারটি পদ্ধতিতে গাণিতিক গড় নির্ণয় করা যায়। সাধারণ তথ্য সারি অনুসারে গাণিতিক গড় নির্ণয়ের সূত্র। এখানে লক্ষ্য রাখতে হবে সাধারণ তথ্য সারি অনুসারে যখন গাণিতিক গড় নির্ণয় করব তখন এর কোনো গণসংখ্যা মান থাকবে না, শুধুমাত্র তথ্য মানগুলো দেওয়া থাকবে। আর এই ক্ষেত্রে সূত্র হবে x বার সমান সমান সামেশন xn। এখানে x বার বলতে গাণিতিক গড়, অ্যারিথমেটিক মিন, এখানে এবং সামেশন বলতে সমষ্টির যোগফল, x তথ্যের মান, ভ্যালু অফ আইটেম, এবং n বলতে তথ্যের সংখ্যা, নাম্বার অফ আইটেমকে বুঝিয়ে থাকে। আবার বিচ্ছিন্ন চলকের ক্ষেত্রে গাণিতিক গড়ের সূত্র দুভাগে নির্ণয় করা হয়, প্রত্যক্ষ পদ্ধতি অনুসারে বা সংক্ষিপ্ত পদ্ধতি অনুসারে। প্রত্যক্ষ পদ্ধতি অনুসারে এর সূত্র হবে x বার সমান সমান সামেশন fx ডিভাইডেশন n, এবং সংক্ষিপ্ত পদ্ধতি অনুসারে গাণিতিক গড় নির্ণয়ের সূত্র হবে x বার সমান সমান a প্লাস সামেশন fdn গুণন c। এখানে সংক্ষিপ্ত পদ্ধতি অনুসারে যখন আমরা গাণিতিক গড় নির্ণয় করব তখন এখানে ক্লাস ইন্টারভেল অর্থাৎ c যোগ হবে। এই পুরো সূত্রকে যদি আমরা ভাঙাই বা খণ্ডন করি তাহলে এখানে আমরা পাবো
অ্যারিথমেটিক মিন। এই অ্যারিথমেটিক মিন বলতেই আমরা বোঝাই যে গাণিতিক গড়। অ্যাসিওম মিন অর্থাৎ অনুমিত বা কল্পিত গড়। সামেশন সমষ্টির যোগফল। এফ ফ্রিকোয়েন্সি অর্থাৎ গণসংখ্যা। ডি ডিভাইডেশন অর্থাৎ বিচ্যুতি। সি ক্লাস ইন্টারভেল অর্থাৎ শ্রেণী ব্যবধান। এন টোটাল অফ ফ্রিকোয়েন্সি অর্থাৎ মোট পদ সংখ্যা বা গণসংখ্যা। গাণিতিক গড় নির্ণয়। গাণিতিক গড় সাধারণত দুটো পদ্ধতিতে নির্ণয় করা যায়, বহির্ভূত পদ্ধতি, অন্তর্ভুক্ত পদ্ধতি। তবে যে পদ্ধতি অনুসারে গাণিতিক গড় নির্ণয় করা হোক না কেন, ফলাফল একই রকম আসে। আমরা আজকে একটা পূর্ণাঙ্গ গাণিতিক গড় নির্ণয় পদ্ধতি অনুসরণ করব। যদি প্রশ্ন দেওয়া থাকে নিম্নের উপাত্ত হতে গাণিতিক গড় নির্ণয় করো, তাহলে আমরা দেখব যে সেখানে কোন পদ্ধতি অবলম্বন করা যায়, বহির্ভূত নাকি অন্তর্ভুক্ত। আজ আমি বহির্ভূত পদ্ধতিতে গাণিতিক গড় নির্ণয় করে তোমাদের দেখাবো। গাণিতিক গড় নির্ণয়ের ক্ষেত্রে শ্রেণী ব্যবধান দেওয়া থাকবে। শ্রেণী ব্যাপ্তি 0 হতে 10, 10 হতে 20, 20 হতে 30, 30 হতে 40, 40 হতে 50, 50 হতে 60 এবং মোট পদ সংখ্যা বা গণসংখ্যা। ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 5, 7, 12, 8, 6, 4। গাণিতিক গড় নির্ণয়ের জন্য একটা সারণী তৈরি করতে হবে এবং এখানে উল্লেখ করতে হবে গাণিতিক গড় নির্ণয়ের জন্য সারণী তৈরি করি। আমরা উপরোক্ত সারণীটা ফলো আপ করব। শ্রেণী ব্যবধান সারণী নির্ণয়ের পূর্বে আমাদেরকে যে তথ্য মান দেওয়া আছে তা সারিবদ্ধভাবে লিপিবদ্ধ করতে হবে এবং উল্লেখ করে দিতে হবে তার মানগুলো। শ্রেণী ব্যক্তি সিআই ক্লাস ইন্টারভেল দেওয়া আছে 0 হতে 10। ঠিক যে মানটা প্রশ্নে দেওয়া আছে তার সারিবদ্ধভাবে আমরা প্রত্যেকটার মান তুলে নিব এবং ফ্রিকোয়েন্সি গণসংখ্যার মানও আমরা সুন্দরভাবে তুলে নিব। এবং এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, যে মোট পদ সংখ্যা অর্থাৎ এন এর মান আমরা পূর্বেই বের করে নিব। এবার এই দুটো সারি তৈরি করার পর আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হবে শ্রেণীর মধ্যমান নির্ণয়। শ্রেণীর মধ্যমান আমরা কিভাবে নির্ণয় করব? সাধারণত দুটো পদ্ধতিতে শ্রেণীর মধ্যমান নির্ণয় করা হয়, অর্থাৎ সর্বনিম্ন মানের সাথে সর্বোচ্চ মানের যোগ এবং তা দিয়ে 2 ভাগ। তাহলে আমরা মধ্যমান নির্ণয় করতে পারবো। এখানে দেওয়া আছে সর্বনিম্ন মান 0 এবং সর্বোচ্চ মান 10। তাহলে আমরা এখানে এর যোগফল পাই 10। 10কে যদি আমরা 2 দিয়ে ভাগ দিই তাহলে আমরা কি পাবো? 5। ঠিক একইভাবে 10 সর্বনিম্ন মান এবং তার পরবর্তীতে আছে উচ্চ মান 20। তাহলে 10 এবং 20কে যদি আমরা যোগ দিই তাহলে তার ফলাফল আসে 30 এবং এই 30কে যদি আমরা সূত্র অনুসারে 2 দিয়ে ভাগ দিই তাহলে তার মান আসে 15। ঠিক একইভাবে প্রত্যেকটির মান আমরা বের করে নিব। আমরা শ্রেণীর মধ্যমান বের করার পরে সবচেয়ে উল্লেখযোগ্য যে জিনিসটা তা আমাদেরকে বের করতে হবে, অর্থাৎ অনুমিত গড় বা কল্পিত গড়। এখানে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে অনুমিত গড় দুভাবে নির্ণয় করা হয়, বেজোড় পদ্ধতি অনুসারে আবার জোড় পদ্ধতি অনুসারে। যদি বেজোড় পদ্ধতি অনুসারে অনুমিত গড় নির্ণয় করা যায় তাহলে সেটা খুব সহজ পদ্ধতি। মাঝামাঝি দুটো মানের মাঝখানে যে মানটা অবস্থান করে তাকে আমরা অনুমিত গড় হিসেবে ধরে নিতে পারি। কিন্তু আবার যদি জোড় ক্ষেত্রে হয় তাহলে দেখব সর্বনিম্ন মানের সাথে সর্বোচ্চ মান যোগ দিয়ে সূত্র অনুসারে 2 দিয়ে ভাগ দিলে যা মান পাওয়া যায় তাই হচ্ছে আমাদের অনুমিত গড়। অথবা মাঝামাঝি দুটো মানকে যদি আমরা যোগ দিই এবং তার 2 দিয়ে ভাগ দিই তাহলে তার মানটা আমরা পেয়ে যাব। দফার মান অনুসারে যে মানটা বের হবে তাকে আমরা অনুমিত গড় হিসেবে ধরে নিতে পারি। আমরা অনুমিত গড় নির্ণয়ের পদ্ধতিটা আরেকবার যদি সুন্দর করে বিশ্লেষণ করি তাহলে এখানে তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছি কিভাবে অনুমিত গড় বের করে নিতে হবে। শ্রেণীর মধ্যমান বা অনুমিত গড় নির্ণয়। নিম্নমান যোগ উচ্চমান সূত্র অনুসারে 2। এখানে মাঝামাঝি দুটো মান 25 যোগ 35। আমাদের ফলাফল পাইলাম আমরা 60। এই 60কে যদি 2 দিয়ে ভাগ দিই তাহলে ফলাফল আসে 30। আমরা জানি দুটো সংখ্যার যোগফল 30। এই 30তম সংখ্যাটি শ্রেণী ব্যাপ্তি 20 এবং 30 এর দফার মানের মধ্যে ব্যপ্ত এবং 20 এবং 30 এর দফার মান 25। অতএব আমরা 25তম দফার মানকে অনুমিত গড় হিসেবে ধরতে পারি।
এবং এক্ষেত্রে আমরা কি পেলাম তা আমাদের সূত্রের বাম পাশে অর্থাৎ খাতার বাম পাশে উল্লেখ করতে হবে। আমরা পেলাম উইক গেট অনুমিত গড় 25। মোট পদের সংখ্যা আমরা নির্ণয় করে ফেলেছিলাম n সমান সমান 42। আমাদের শ্রেণী ব্যবধান ছিল 10 ক্লাস ইন্টারভেল এবং সামেশন এফডি মান, আমরা সামেশন এফডির মান যদি দেখি তাহলে দেখো আমাদের সামেশন এফডি এখন আমরা বের করতে পারিনি, কারণ আমাদের মধ্যমান পর্যন্ত আমরা লিখতে রয়েছে। এবার আমরা ডিভাইডেশন বিচ্যুতির মান বের করব। বিচ্যুতি কি করে বের করতে হবে? এখানে দেওয়া আছে x অর্থাৎ x এর মান এবং a অনুমিত গড়ের মান। এই বিচ্যুতি কোথা থেকে ঘটবে? x এর মানের সাথে অনুমিত মানের। x এর মান আমরা জানি যে উপরের মানগুলো সবসময় কম হয় এবং নিম্ন মানগুলো সবচেয়ে বেশি হয়। সর্বনিম্ন মানের সাথে অনুমিত মানের বিয়োগ করতে হবে এবং এই বিয়োগের ফলে যে মানটা বের হবে তা দ্বারা ক্লাস ইন্টারভেল শ্রেণী ব্যবধান আমাদের ভাগ দিতে হবে। আমরা জানি এখানে শ্রেণী ব্যবধান ছিল 10। ঠিক একইভাবে সর্বনিম্ন মানের সাথে অনুমিত গড়ের বিয়োগ দিলাম, দেওয়ার পরে আমরা যে মানটা পাই সেই মানের সাথে যদি আমরা ক্লাস ইন্টারভেল শ্রেণী ব্যবধান 10কে ভাগ দিই তাহলে তার মান পাওয়া যায় 1, অর্থাৎ 2 এবং 1 মাইনাস। ঠিক একইভাবে 35-এর সাথে সর্বোচ্চ মানের সাথে সর্বনিম্ন মান বিয়োগ দিয়ে যদি আমরা শ্রেণী ব্যবধান 10-এর সাথে ভাগ দিই তাহলে তার মান আমরা পাবো হচ্ছে 1। ঠিক একইভাবে পূর্ণ মানগুলো আমরা বের করে নিব এবং এই পূর্ণ মানগুলো বের করার পরে আমরা এফডির মান বের করতে পারবো। এফ অর্থাৎ ফ্রিকোয়েন্সি, ডিতে ডিভাইডেশন বিচ্যুতি অর্থাৎ গণসংখ্যার সাথে বিচ্যুতির মান আমরা গুণ করব। আমাদের দেওয়া আছে এখানে গণসংখ্যার মান 5 এবং বিচ্যুতির মান আমরা বের করলাম -2 অর্থাৎ -2। তাহলে দেখা যাচ্ছে আমরা গুণ করে পেলাম 5-এর সাথে 2 গুণ করে 10 অর্থাৎ -10, মাইনাস মাইনাস থাকবে। ঠিক একইভাবে পূর্ণাঙ্ক ভাবে আমরা মাইনাসের মান অর্থাৎ বিয়োগের মান বের করব। অনুমিত গড়ের ক্ষেত্রে 0 আসবে। পরবর্তী মানগুলো আমরা নির্ণয় করব ঠিক একই রূপ ভাবে। 8, 8 একে 8, 6 দুগুণে 12, 4 3 12, এগুলো প্লাসের মান। এবং সামেশন এফডির মান কিভাবে বের করব তা জানতে হলে আমাদেরকে নির্ণয় করতে হবে বিয়োগের মানগুলো কি ছিল 10 এবং 7, 17 এবং তার পরবর্তী যোগফলের মানগুলো ছিল, আমরা যদি যোগ করি তাহলে তাকে পাই হচ্ছে 32, অর্থাৎ বিয়োগের মান 17 এবং যোগের মান 32। এই দুটোকে বিয়োগ দিলে আমরা জানি প্লাসে প্লাসে প্লাস হয়, তাই এখানে আসবে সামেশন এফডি প্লাস 15। তাহলে আমরা মোট মান পেয়ে গেলাম সামেশন এফডির মান প্লাস 15। এবার আমরা সূত্র অনুসারে অঙ্কটাকে বসাবো। সূত্র অনুসারে অঙ্কটাকে নির্ণয় করতে হলে আমরা সূত্রটা আগে বসায় ফেলবো। সূত্র x বার সমান সমান a প্লাস সামেশন এফডি এন গুণন c। তাহলে আমরা কি পেলাম? x এর মান অনুমিত গড় 25 প্লাস সামেশন এফডির মান প্লাস 15 ডিভাইডেশন অর্থাৎ মোট পদ সংখ্যার মান ছিল আমাদের 42 এবং ক্লাস ইন্টারভেল 10। x বার সমান সমান 25 প্লাস 10, 15 এবং 10কে যদি আমরা গুণ করি তাহলে তার মান পেয়ে যাবো 150 এবং মোট পদ সংখ্যার মান 42। x বার সমান সমান 25 প্লাস, আমরা একবারে অঙ্কটা যদি করে নিই তাহলে আমরা পেয়ে যাব ভাগ করার পরে যে মানটা 3 পয়েন্ট অর্থাৎ 3.57 এবং আমরা প্লাসে প্লাসে প্লাস প্লাসে থেকে যাবে। সর্বোপরি আমরা পাবো হচ্ছে x বার সমান সমান 28.57 প্রায়, অতএব x বার সমান সমান 28.57 অ্যান্সার। এই হচ্ছে আমাদের গাণিতিক গড় নির্ণয় পদ্ধতি। আশা করি তোমরা বুঝতে পারছো। পরবর্তীতে আমি তোমাদেরকে বহির্ভূত পদ্ধতিতে কি করে গাণিতিক গড় নির্ণয় করা হয় সেই সম্পর্কে, অন্তর্ভুক্ত পদ্ধতিতে কি করে গাণিতিক গড় নির্ণয় করা হয় সেই সম্পর্কে জানাবো। তোমরা আদর্শ কলেজ ক্লাসরুমের সাথে সংযুক্ত থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। আবার দেখা হবে। খোদা হাফেজ।